আজকে যারা বলছে যে 26,000 ছেলে মেয়ে আমার ভাই আমার বোন, তাহলে সেদিনকে কেন কলকাতা হাইকোর্টে যেতে গিয়ে এত জড়তা প্রকাশ করলেন? তবে এসএসসির আরও দুটো সেকশন ছিল, যেটা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের কথা সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি। তাদের কথাও বলেনি যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে, যাদের বেতনটা ফেরত দিতে হবে। আজকে যে লড়াই, সেই লড়াই টিকে থাকার লড়াই। আজকের যে লড়াই বাঁচিয়ে রাখার লড়াই। রিভিউ পিটিশন করুন, আপনার চাকরি কেউ খেতে পারবে না, নিশ্চিতভাবে খেতে পারবে না। সেই সমস্ত ছেলেমেয়েরা তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি করেছে, আজকে তারা হয়ে গেল অযোগ্যদের মতন। তাদের মাথায়ও ঝুলছে সেই একই খাড়া। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস ডিজিটালে আপনাদের স্বাগত। এ যেন বেঁচে থাকার লড়াই, এ যেন বাঁচিয়ে রাখার লড়াই। লড়াই প্রতিদিন চলছে ঘরে এবং ঘরের বাইরে। আজকে যে লড়াই, সেই লড়াই টিকে থাকার লড়াই। আজকের যে লড়াই বাঁচিয়ে রাখার লড়াই। রাজপথ হোক বা আইনের দরজায়, লড়াই এখন সর্বত্রই। আমরা 26,000-এর কথা বলছি। সেই 26,000, যে 26,000 নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে আছে রাজ্য রাজনীতি। 2026-এর বিধানসভা নির্বাচন, 26-এর এই বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ নির্বাচন। সারা দেশের মানুষ নজর রাখবে বাংলার দিকে। বাংলার মসনদে কে বসবে? বাংলার মসনদে যিনি আছেন তিনি 26-এ থাকবেন তো? তার জায়গায় অন্য কোনো কেউ আসবে না তো? বা তার এই 26-এর যে বিধানসভা ভোট, সেই ভোট আরও বিপুল পরিমাণের জয় নিয়ে তিনি আসবেন? যখন এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ হবে, তখন অবশ্যই এই 26,000-এর কথাও কিন্তু উঠে আসবে। আজকে যে রাজনৈতিক দাদা দিদিরা 26,000 নিয়ে তারা প্রত্যেকের পাশে থাকার যে অঙ্গীকার নিয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনের পরে আপনারা থাকবেন তো সেই সমস্ত শিক্ষকদের পাশে? যে সুপ্রিম কোর্টে হয়তো যেতেই হতো না এসএসসিকে বা মধ্যশিক্ষা পর্ষদকে। তার কারণ কলকাতা হাইকোর্ট বহু সুযোগ দিয়েছিল। আজকে যারা বলছে যে 26,000 ছেলে মেয়ে আমার ভাই আমার বোন আমার দাদা আমার দিদি সবাই আমার পরিবার, তাহলে সেদিনকে কেন কলকাতা হাইকোর্টে যেতে গিয়ে এত জড়তা প্রকাশ করলেন? কেন সেদিনকে এসএসসি চেয়ারম্যান তিনি একবারের জন্য তিনি বললেন না আমি নতুন চাকরিতে এসেছি? এটা যেমন ঠিক, তার সাথে এটাও ঠিক, যারা বৈধ তাদের চাকরি যাতে কোনোভাবে না যায়, সেদিন কিন্তু তিনি বলেননি। তিনি যদি সেদিনকে বলতেন, তাহলে আজকে এই 26,000 ছেলে মেয়ে শুধু নয়, তার পরিবার আজকে পথে তাদেরকে বসতে হতো না। এর দায় কার? এর দায় অবশ্যই আছে, কেউ এই দায় অস্বীকার করে যেতে পারে না। রাজ্য সরকার তারাও বলছেন আজকে আমরা 26,000-এর পাশে রয়েছি। এসএসসি তারাও বলছেন, মধ্যশিক্ষা পর্ষদ তারাও বলছেন। যদি পাশে থাকার কথা হতো, তাহলে কেন আপনারা হাইকোর্টে গেলেন না? কেন আপনাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হলো? তার কারণ আপনারা যে জেনেছিলেন, আপনারা জানতেন এই 26-এর মধ্যেই ঘোটালা হয়েছে। আবার এই ঘোটালাটা একটা বিশাল মাপের ঘোটালা। সেই ঘোটালাটা কি? ঘোটালাটা হচ্ছে যে যারা সাদা খাতা জমা দিল, সাদা ওএমআর জমা দিল, যারা ওএমআর বিকৃত করলো, তারাও চাকরি করছিল বহাল তবিয়াতে। চাকরি করছিল তারাও যারা প্রতিদিন সমাজের সাথে লড়াই করেছে, গরিবের সাথে লড়াই করেছে, গরিব হওয়ার জায়গা থেকে লড়াই করেছে। সেই লড়াই করা সেই সমস্ত ছেলেমেয়েরা তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি করেছে, আজকে তারা হয়ে গেল অযোগ্যদের মতন। তাদের মাথায়ও ঝুলছে সেই একই খাড়া, তারা অযোগ্য না তারা যোগ্য। যে মেধা নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিল, স্কুল পর্যন্ত গিয়েছিল, স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে পাড়ার প্রতিবেশীরা সকলেই এক ডাকে যাকে চিনত, সেই স্কুলের সেই শিক্ষককে আজকে তিনি তার পরিচয় হয়ে গেছে যোগ্য না অযোগ্য।
আজকে যখন সুপ্রিম কোর্ট অর্ডার নির্দেশ দিল যে 26,000-এর এই যে প্যানেল, অর্থাৎ 26,000 মাফ করবেন 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট এই বাতিল করার আগেও প্রত্যেকের কিন্তু জানতে চেয়েছিল যে যোগ্য এবং অযোগ্য এটা কিভাবে বিচার করা সম্ভব। সেদিনও যদি সততা দেখিয়ে দুপা এগিয়ে যেত তাহলে এতগুলো ছেলে মেয়েকে চাকরি হারা হতে হতো না, এতগুলো পরিবারকে পথে বসতে হতো না, এতগুলো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হতো না। কিন্তু সেদিনকে এগিয়ে যায়নি। কিন্তু একটা বছর 2025-এর জানুয়ারি টু ডিসেম্বর এই যে শিক্ষাবর্ষটা, এই শিক্ষাবর্ষটা আমাকে উতরে দিন, বাকিটা আমি পরে দেখে নেব। তার মানে হচ্ছে 2025-এর এই একটা বছর যদি কোনোভাবে উতরে যাওয়া যায় তাহলে 2026-এর সেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা, এই প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সেই মাঠে ঘাটে যারা আন্দোলন করছে সেই চাকরিজীবীদের, চাকরি হারাদের। সুপ্রিম কোর্ট আজকে তো স্পষ্ট বলে দিল 26,000-এর চাকরির মধ্যে যারা বৈধ, যারা চিহ্নিত হয়নি তারা কিন্তু স্কুলের যাবেন। কেন যাবেন? ওই পঠন পাঠনের ব্যাঘাত ঘটেছে, ছাত্রছাত্রীরা পড়তে পারছে না, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার থেকে শিক্ষকের সংখ্যা কমে গেছে। সুপ্রিম কোর্ট তাহলে কি বলছে? সুপ্রিম কোর্ট একদিকে বলছে 2016-র প্যানেল সম্পূর্ণ বাতিল, 17 রকমের দুর্নীতি হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। আবার সুপ্রিম কোর্ট এটাও বলছে যে এই 26,000-এর মধ্যে মেধাও আছে। ফলে 31শে মে পর্যন্ত নতুন করে সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি করতে হবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা মেরিট, যারা যোগ্য তারা সেখানে আবেদন করতে পারবেন। অথচ সুপ্রিম কোর্ট আজকে যখন বলে দিল যারা মূলত মেধা, যারা ইতিমধ্যেই যারা আইডেন্টিফাই হয়নি তারা স্কুলে যেতে পারবে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি পর্যন্ত করতে পারবেন। এ কেমন বিষয়? এ কেমন জায়গায় এসে পড়লো এই 26,000? এখানে কেন বলা হলো না যে সুপ্রিম কোর্ট নিজে যখন বলছে যারা মেধা তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে, তবে এসএসসির আরও দুটো সেকশন ছিল যেটা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের কথা সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি এবং তাদের কথাও বলেনি যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে, যাদের বেতনটা ফেরত দিতে হবে। তারা হয়তো অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, কিন্তু যাদেরকে অর্থ দিয়ে চাকরিটা পেল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করলো এসএসসি বা রাজ্য সরকার? এই প্রশ্ন কি উঠবে না? অবশ্যই উঠবে। আজকে না হলে 2 বছর বাদে হলে এই প্রশ্ন উঠবেই যে যারা টাকা নিয়ে চাকরি দিল তাদের কেন কিছু হলো না। কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ আজকে দিয়েছে, আমি সমস্ত 26,000-এর প্রত্যেককেই বলবো, বিশেষ করে আইডেন্টিফাই যেখানে হয়ে গেছে 26,000 তাদেরকে বলবো অবশ্যই সুপ্রিম কোর্টে যান, প্রশ্ন করুন, চোখে চোখ রেখে প্রশ্ন করুন। আপনি বলছেন আমি মেধা, আমি স্কুলে যাব, তাহলে আপনি কেন বলছেন আমাকেই আবার মেধার পরীক্ষা দিয়ে আবার এই নতুন প্যানেলে অন্তর্ভুক্ত হতে হবে? রিভিউ পিটিশন করুন, আপনার চাকরি কেউ খেতে পারবে না, নিশ্চিতভাবে খেতে পারবে না। যে যত বড়ই আইনজীবী হোক না কেন, আপনার যে মেধার কথা যখন সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে, সুপ্রিম কোর্ট যখন স্বীকার করে নিয়েছে আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, তাহলে আপনার মধ্যে সেই মেধা আছে, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে রিভিউ করুন, একসাথে সবাই মিলে যান। বিচার সকলের জন্য সমান, বিচার ব্যবস্থার উপরে মানুষ আস্থা রেখেছে, তাই বিভিন্নভাবে মানুষ বিচার ব্যবস্থায় আস্থা রেখেই বিচারের দিকে ছুটে যায়। আপনারাও বিচার পাবেন এবং অবশ্যই পাবেন, তবে খুব দ্রুত করবেন, কোথাও যেন বিলম্ব না হয়ে যায়। কারণ বিচারপতি সঞ্জীব খান্না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু খুব দ্রুত অবসর নিচ্ছেন। তাই অবসর নেওয়ার আগেই একেবারে পৌঁছে যান সুপ্রিম কোর্টে, সেখানে রিভিউ পিটিশন করুন
আপনি যখন আমাকে যোগ্য বলছেন, আবার আপনি কি করে আমাকে বলছেন যে আমি অযোগ্যদের মধ্যে পড়ে যাব? আমাকে আবার নতুন করে মেধার পরীক্ষা দিতে হবে, আমাকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, এবং যদি সেই পরীক্ষায় আমি পাস না করি তাহলে আমি সেই তালিকায় চলে যাব যে তালিকা আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন, অর্থাৎ অযোগ্যদের তালিকা, যা লিস্ট হয়ে গেছে, যাদের চিহ্নিত হয়ে গেছে। সেই চিহ্নিতের জায়গায় আপনি আমাকে মেধা বললেন, আবার আপনি আমাকে চিহ্নিত করলেন। তাহলে আমার পরিচয়টা কি? আমি যোগ্য না আমি অযোগ্য? অবশ্যই প্রশ্ন তুলুন, ছুটে যান সুপ্রিম কোর্টে, প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। অবশ্যই চোখ রাখুন এবং একেবারে হারবেন না, হার মানবেন না। লড়াই চালিয়ে যাচ্ছেন, লড়াই চালিয়ে যান, জিত আপনাদের নিশ্চিত। চোখ রাখুন আর+ নিউজ, আর+ ফেসবুক এবং অবশ্যই আর+ ডিজিটালে। আজ এই পর্যন্তই। আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, আবারও ফিরব। অবশ্যই চোখ রাখুন।